বাংলাদেশ নিয়ে কি বড় কি কোনো প্ল্যান করছে নরেন্দ্র মোদীর সরকার? ওপার বাংলার মৌলবাদীদের এতদিন পর্যন্ত সহ্য করার পর এবার কি কোনো বড় পদক্ষেপ নেবে? এই নিয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মিডিয়াতে আপনারা অনেক বক্তব্য শুনেছেন, কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরেই আমি যা বলে আসছি সেটা হচ্ছে, প্রথমত নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে অন্তত বাংলাদেশের বিরুদ্ধে কোনো ড্রাস্টিক্যালি পদক্ষেপ নেবেন না। যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে সেটা 20শে জানুয়ারি 2025-এর পর, তার কারণ ওই সময় ক্ষমতার হস্তান্তর হবে। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়ে বসছেন, তারপর যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার হয় সেটাই ভারত নেবে। এবং আপনাদের এটাও আমি বলেছিলাম যে ভারত যদি কোনো রকমেরই পদক্ষেপ নেয়, সেটা আমার মতো ইউটিউব ছেড়ে দিন, কোনো মিডিয়ার পক্ষে অন্তত 24 ঘন্টা আগে কেন 5 মিনিট আগে পর্যন্ত বলা সম্ভব নয় যে ভারত কোনো ড্রাস্টিক্যালি বা সামরিক কোনো অভিযান চালাবে বাংলাদেশে। একথা কেউই জানতে পারে না এবং সেটা পারারও কথা নয়। তবে একথাও আশা করি আপনারা মনে রাখতে পারবেন, আমি এটাও বলেছিলাম যে ভারত শুধুমাত্র এই সুযোগের অপেক্ষা করছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কয়েক মাস বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যা যা আচরণ করার চেষ্টা করলো, পাকিস্তানকে বন্ধু ভেবে যে ধরনের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলো, সেটা যে শুধুমাত্রই ভারতের জন্য থ্রেট এমনটাই নয়। নাশকতামূলক যে কোনো রকমের পরিস্থিতি ভারতের মাটিতে তৈরি হতে পারে। বাংলাদেশ যদি পাকিস্তানিদের এইভাবে ভিসা দিতে শুরু করে দেয় তাহলে ভারতের বিরুদ্ধে আরো একবার জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পাবে। সে কথা অবশ্যই যেমন ঠিক, তেমনি আবার এটাও আপনাদের সামনে আমি বলে রাখছি, যে কোনো দিন ভারত বাংলাদেশের এই কৃত কর্মের উত্তর দেবে, সেটা আপনারা দেখে রাখবেন। কবে দেবে সে কথা আমি বলতে পারি না, কিন্তু উত্তর যে বাংলাদেশ পাবেই ভারতের কাছ থেকে সে কথা আপনারা নিশ্চিত থাকুন। এবং আপনাদের আজকে যে তথ্যটা দিতে চলেছি, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যাচ্ছেন আমেরিকা। 5 দিনের জন্য নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে আমেরিকাতে যাচ্ছেন। তাহলে কি বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা হতে পারে? এমনকি তাহলে কোনো ব্লু প্রিন্ট রয়েছে নরেন্দ্র মোদীর হাতে? এবং আমেরিকাকে কনফিডেন্সে নিয়ে তবেই কি ভারত কোনো বড়সড় সামরিক অভিযানে নামার কথা ভাবছে? তা যদি না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার 1 মাস আগে হঠাৎ করে ভারত আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এতটা বাড়ানোর চেষ্টা করছে কেন? এই উত্তর খুঁজবো আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। দেখুন, আপনাদের সামনে আমি বলেছিলাম যে এই মুহূর্তে পাকিস্তানের জঙ্গি বলুন কিংবা বাংলাদেশের জঙ্গি আনসারুল্লাহ বাংলা বা বিভিন্ন জঙ্গি সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিভিন্ন জঙ্গি, তারা প্রধানত পশ্চিমবঙ্গ থেকে বেরুচ্ছে। এ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই একটা পর্ব আনবো। আপনাদের পছন্দ করা, আপনাদের ভোটে জিতে আসা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন যে মুখ্যমন্ত্রী আমাদের দেশের হয়েও আমাদের গোটা দেশকে অসুরক্ষিত করে দিচ্ছেন, এবং সেই কারণেই জঙ্গিরা পশ্চিমবঙ্গকে সেফ করিডর হিসাবে বেছে নিচ্ছে। আপনারা খবর পেয়েছেন, আগামী পর্বেও আপনাদের সামনে বিশ্লেষণ করব। বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। সেভেন সিস্টারকে উত্তপ্ত করার জন্য শিলিগুড়ি করিডর দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, তার প্রচুর তথ্য আসছে। কিন্তু এসব সত্ত্বেও আমাদের রাজ্যের এসটিএফ তারা হাত গুটিয়ে বসে রয়েছে। কোনো রকমেরই প্ল্যান এবং পরিকল্পনা বা একক চেষ্টাতে যে বড় কোনো নাশকতামূলক কাণ্ড তারা আটকে দেওয়ার চেষ্টা করছে এমন তথ্য আমরা পাচ্ছি না। তবে হ্যাঁ, উত্তরপ্রদেশ বলুন কিংবা আসাম রেজিমেন্ট বলুন, তাদের যারা গোয়েন্দা প্রধান রয়েছে তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একের পর এক এই ধরনের জঙ্গিদের কখনো নিকেশ করছে, কখনো তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এর মধ্যেই আপনারা জানেন যে শিলিগুড়ি করিডোরে আরো বেশি করে যেন চোখ রাখা যায়, তার জন্য হেরন এবং রুস্তম এই দুটি ড্রোন ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে বাংলাদেশ সীমান্তের দিকে তারা কড়া নজর রাখছে। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 72টি জায়গায় চেকপোস্ট ওপেন করে রেখে দিয়েছেন, যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানকার জঙ্গিরা পর্যন্ত অনায়াসে ভারতে প্রবেশ করে যাচ্ছে। এবং ভারতে যে প্রবেশ করছে তার প্রমাণ আপনাদের সামনে দিয়েছিলাম। আগামী পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রোল, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সিকিউরিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রোল, সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করব। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যেটা বলতে চলেছি, দেখতেই পাচ্ছেন নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে ট্রাম্পের কাছে জয়শঙ্কর। 5 দিনের আমেরিকা সফরে নজর দ্বিপাক্ষিক সম্পর্কে। আগামী 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব পাবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে মজবুত করতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার মোদীর বার্তা নিয়ে 5 দিনের আমেরিকা সফরে রওনা দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের জয়ের পর এই প্রথম ভারত থেকে মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি দল
আমেরিকার পরবর্তী সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি দ্বিপাক্ষিক বিষয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। কাজে বুঝতেই পারছেন যে শুধুমাত্র দ্বিপাক্ষিক বিষয় নয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও যে আলোচনা হবে সেটাও কিন্তু একেবারেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখানে কোনো ঢাকঢাক গুড়গুড় নেই। পাশাপাশি আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের অন্য আধিকারিকদের সঙ্গেও আলোচনায় বসবে এস জয়শঙ্কর অ্যান্ড টিম। দেখুন, আপনারা জানেন যে যতদিন পর্যন্ত ডেমোক্র্যাট দল ছিল, জো বাইডেন ছিলেন তার প্রেসিডেন্ট, জো বাইডেনের সঙ্গেও নরেন্দ্র মোদীর সম্পর্ক মোটামুটি ওভারঅল ভালোই ছিল বলে আপনারা দেখেছেন। তার কারণ হোয়াইট হাউসে প্রথমবারের জন্য জো বাইডেনই হচ্ছেন এমন একজন প্রেসিডেন্ট যিনি নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে পর্যন্ত নিয়ে চলে গিয়েছিলেন। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এত সম্মান দেওয়ার পরেও নরেন্দ্র মোদীর সরকারকে পেছন থেকে যে কোনো সময় ছুরি মারতে দ্বিধাবোধ করতো না ডেমোক্র্যাট। তার কারণ হচ্ছে ডেমোক্র্যাট দলের নীতি হচ্ছে বিজেপি বিরোধী, কার্যত কংগ্রেসের মতো কিছুটা নীতি নিয়ে এরা চলে। আর রিপাবলিকান, যার প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প, সেটাকে আপনারা ভাবতে পারেন যে ভারতের বিজেপি দলের মতো। অর্থাৎ ডেমোক্রেট যদি কংগ্রেস হয় তাহলে রিপাবলিকান হচ্ছে বিজেপি। এই মুহূর্তে রিপাবলিকানরা যেহেতু জিতেছে, অর্থাৎ সেই অর্থে বিজেপি কার্যত ক্ষমতায় আসছে। এরকম যদি একটা তুলনা করি, কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসলে যেমনটা হয়, আমেরিকাতেও ঠিক ওই ধরনেরই পরিবর্তনটা হচ্ছে। এতদিন পর্যন্ত ভারতের প্রত্যেকটা ইস্যু নিয়ে, সেখানে ধরুন সংখ্যালঘুদের আক্রমণ থেকে শুরু করে কাশ্মীরে মানবাধিকার নেই, এই ধরনের ভারতের প্রত্যেকটা ইস্যু নিয়ে 4 বছর ধরে বিভিন্ন রিপোর্টে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। সেখানে সংখ্যালঘু নিপীড়ন, জাতি বৈষম্য, মণিপুরের হিংসার মতো ঘটনা, কাশ্মীর, এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে যেগুলো কার্যত কংগ্রেস আমাদের এই দেশে হাতিয়ার করে, সেই হাতিয়ারগুলো কিন্তু মার্কিন কংগ্রেস, জো বাইডেনের সরকারও ক্রমাগত করছিল ভারতের জন্য, এবং যেটা ভারতকে একটা আন্তর্জাতিক চাপে রাখছিল। এবং সেইটা থেকে নরেন্দ্র মোদী সরকার মুক্তি পাবে। তার কারণ এই ক্ষমতা হস্তান্তরের পর ডোনাল্ড ট্রাম্প, যিনি একেবারেই ঘোষিত নরেন্দ্র মোদীর বন্ধু, তিনি এই কাজ থেকে যে বিরত থাকবেন সেটা অন্তত আশা করা যায়। এবং এস জয়শঙ্করের উদ্দেশ্য হলো এই দ্বিপাক্ষিক সম্পর্কটাকে উন্নতি করা। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিষয়ে এই মুহূর্তে ভারতের উপর যে চাপ বৃদ্ধি হচ্ছে, বিশেষ করে দেখুন, আপনি শুধু দেখছি যে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশ থেকে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা সখ্যতা চলছে, কিন্তু এর পিছনের রাজনীতিটা ঠিক কি? কোন উদ্দেশ্যে হঠাৎ করে বাংলাদেশে এই ধরনের একটা চিত্র তৈরি হয়ে গেল রাতারাতি? কেন শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো? কেন পিছনের দরজা দিয়ে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে চলে আসা হলো? সেই তথ্যগুলো তো অবশ্যই নরেন্দ্র মোদীকে সাপ্লাই করেছেন, কেন্দ্রীয় সরকারকে সাপ্লাই করেছেন। এবং সম্ভবত সেই কারণেই ঘুঁটি সাজাতে আইদার অফেন্সিভ কিংবা ডিফেন্সিভ। যদি ডিফেন্সিভ হয় যে ভারত এই মুহূর্তে যদি কূটনৈতিকভাবে ম্যানেজ করতে চায়, তাহলেও আমেরিকার সাহায্য লাগবে। আর যদি অ্যাটাকিং মুডে ভারত চায়, পাকিস্তানে যেমন বালাকোটে গিয়ে ঢুকে গিয়ে জঙ্গিদের মেরে এসেছিল, ঠিক সেই ধরনের অ্যাটাকিং যদি কোনো রকমের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, বাংলাদেশে যদি কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইকেরও ভারত ব্লু প্রিন্ট তৈরি করে রাখে, তাহলে সেটাকে এক্সিকিউট করার আগেও কিন্তু এস জয়শঙ্কর বা ভারতের প্রথম উদ্দেশ্য হবে যে আমেরিকায় গিয়ে অন্তত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে কথা বলে গ্রিন সিগন্যালটা তৈরি করে রাখা। সেই কারণেই আপনাদের আগের পর্বে বলেছিলাম যে ভারত এই মুহূর্তে কোনো ড্রাস্টিক্যালি সিদ্ধান্ত নেবে না। অন্তত 20শে জানুয়ারি পর্যন্ত ভারত চুপচাপ থাকবে। তারপরে যদি ভারতকে কোনো ড্রাস্টিক্যালি সিদ্ধান্ত নিতে হয়, সেটা ভারত তারপরেই নেবে। এবং এস জয়শঙ্কর এবং ভারত সেটা কি ঠিক করলো? কূটনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে, নাকি এর উত্তর দেওয়ার জন্য ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো আরো কোনো বড় ঘটনা ঘটাবে? না হলে এর থেকেও বড় কোনো ঘটনা, যেমন চট্টগ্রামকে সরাসরি আঘাত করে চট্টগ্রামকে দখলের মতো একটা ব্লুপ্রিন্ট ভারত সাজাবে? সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে নরেন্দ্র মোদীর কাছে কি ইনফরমেশন দিয়েছে, বাংলাদেশের এই উত্তেজনার পেছনে অ্যাকচুয়ালি কে হাত নাড়াচ্ছে, মোহাম্মদ ইউনূস নামে এই কাঠের পুতুলকে ক্ষমতায় নিয়ে আসার পেছনে কোন শক্তি কাজ করছে। সেই উত্তরগুলো পর্যালোচনার পরে কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে সচেষ্ট হয়েছেন যে আগামী দিনে যিনি প্রেসিডেন্ট হবেন তাকে অন্তত কনফিডেন্সে রেখে যেন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব পর্যায়ের সম্পর্ক ঠিক থাকে। তারপরে যদি ভারতের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয়, সেটা তারপরেই ভারত করবে। এবং শুধু তাই নয়, আপনাদের এটা আমি বলার চেষ্টা করছি যে দেখুন, যত দিন যাবে এই মোহাম্মদ ইউনূসের কি করুণ পরিণতি সৃষ্টি হয় সেটাও আপনারা দেখবেন। তার কারণ হচ্ছে, আপনাদের একটা তথ্য দিয়েছিলাম যে শেখ হাসিনার সময় যেখানে কোয়ার্টারলি রিপোর্ট আসতো যে 200 জন বা 300 জন সংখ্যালঘুর ওপর আক্রমণ হয়েছে, মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে সেই সংখ্যাটা 2000-এর উপরে ছাড়িয়ে গেছে।
যদিও মোহাম্মদ ইউনূসের সরকার এটাকে অস্বীকার করেছেন। ভারতের রাজ্যসভায় দাঁড়িয়ে যে তথ্য নরেন্দ্র মোদী সরকার তুলে দিয়েছে সেটাকে নস্যাৎ করেছে মোহাম্মদ ইউনূস, এবং তারা বলছে 2000 নয়, সেই সংখ্যাটা হচ্ছে 150-র কাছাকাছি নাকি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। এহেন মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যেই চাপের মধ্যে পড়েছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি যদি তার কথা রাখেন। তার কারণ প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি বলেছিলেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, খ্রিস্টানদের ওপর আক্রমণ হচ্ছে, এর যোগ্য উত্তর তিনি দেবেন। অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে পারে কিন্তু জো বাইডেনের, আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার। ইতিমধ্যেই আপনারা জানেন কিনা আমি বলতে পারবো না, সেটা হচ্ছে পাকিস্তান। আমেরিকা সন্দেহ করছে যে পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। দেখুন, আমেরিকার প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, এবং মূলত আমেরিকার সমস্যা, ঘোষিত সমস্যা অন্তত ভারতকে নিয়ে। তাই ভারতকে আক্রমণ করতে আমেরিকার দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্র বানানোর প্রয়োজন হয় না। কিন্তু এই মুহূর্তে গোপন সূত্রে আমেরিকা খবর পেয়েছে যে পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। অর্থাৎ আমাদের কাছে ঠিক অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 5 পর্যন্ত যে সমস্ত মিসাইলগুলো রয়েছে, যেগুলো প্রায় 3000, 5000 এবং 8000 কিলোমিটার পর্যন্ত যাদের দূরপাল্লার রেঞ্জ রয়েছে, সেই ধরনের ক্ষেপণাস্ত্র এবং তার থেকেও বড় রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এই মুহূর্তে পাকিস্তান বলে খবর পেয়েছে আমেরিকা। সেই কারণে আমেরিকা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আরো বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞা তারা চাপাতে চলেছে পাকিস্তানের ওপর। অর্থাৎ এই কিছুদিন আগে পর্যন্ত আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটা সুসম্পর্ক ছিল, বিশেষ করে আফগানিস্তানকে জব্দ করার জন্য যেভাবে আমেরিকা এবং পাকিস্তান খুব কাছাকাছি ভাবে কূটনৈতিকভাবে চলে এসেছিল, সেইটা অন্তত কিছুটা হলে বিরত হলো। যে আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানকে আর বন্ধুত্বের চোখে দেখছে না, তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সেটা যদি বন্ধ না করা হয়, তাহলে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের ওপরও এই ধরনের কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা নামতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, এবং তিনি যদি তার পূর্ব প্রতিশ্রুত মতো যদি কাজ করেন, তাহলে কিন্তু বাংলাদেশের কপালেও দুঃখ রয়েছে। এই তো গেল সব বাইরের খবর। এবার আপনাদের যে খবরটা বলে শেষ করব আজকের পর্ব, সেটা হচ্ছে শুধুমাত্র বাইরে থেকে নয়, ভেতর থেকেও মোহাম্মদ ইউনূস তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন। কেন বলুন তো? দেখতে পাচ্ছেন খবরটা। ভোট এবং ভাতের দাবিতে এবার ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, হুঁশিয়ারি বিএনপি মহাসচিব ফাকরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঠাকুরগাঁওয়ের দলের জনসভা থেকে পরিষ্কার বলেন যে 5ই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আবারও মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। তার কারণ ভোটের অধিকারের দাবিতে এবং ভাতের দাবিতে রাস্তায় নামার জন্য বিএনপি সাধারণ মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে। কেন না, প্রতিশ্রুতি মতো যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন যে তারা খুব শীঘ্রই নির্বাচন করাবেন, কিন্তু সেটা এখন তারা বলছেন 2026-এ বাংলাদেশের নির্বাচন হবে, সেটা একেবারেই ভালো চোখে দেখছে না বিএনপি এবং তাদের মহাসচিব। এবং সেই কারণে তারা আরো একবার বাংলাদেশের মানুষকে খেপাতে শুরু করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরো একবার দরকার পড়লে 5ই আগস্টের মতো যেভাবে ছাত্র আন্দোলন হয়েছিল তার মতো করে আরো একবার রাস্তায় নামতে হবে। কাজেই বুঝতেই পারছেন, ভেতর এবং বাইরে পুরো উভয় সংকটে পড়ে গিয়েছে। তারপরে আবার গোটা দেশের যে চিরশত্রু পাকিস্তান, সেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব দেখিয়ে কার্যত সাপের মুখে চুমু খাওয়ার কাজটা করে ফেলেছে মোহাম্মদ ইউনূস। কাজে সাপের মুখে যখন চুমুটা খেয়েছে, তখন ছোবলটাও যে তাদের খেতে হবে সে কথা কারুরই অজানা নয়। সেই কারণেই ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে এই মুহূর্তে এস জয়শঙ্কর তিনি বিদেশে যাচ্ছেন। নরেন্দ্র মোদী সরকারের বার্তা নিয়ে সেটা পৌঁছে দেবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। একদা নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে কনফিডেন্সে নিয়ে ভারত যদি কোনো ব্লু প্রিন্ট সাজায়, সেই প্রপোজালটাকে আমেরিকার থ্রু দিয়ে পাশ করিয়ে তারপরেই যদি ভারত প্রয়োজন বোধ করে বড় কোনো পদক্ষেপ নেওয়ার, তাহলে সেটা ভারত করবে 20 জানুয়ারির পর। সেই কারণে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ভারত কোন পদক্ষেপে বাংলাদেশকে শান্ত করাতে চায়, সেটা কি কূটনৈতিক পদক্ষেপে নাকি সরাসরি আক্রমণের পদক্ষেপে, তার জন্য অন্তত এখনো 1 মাস আমাদের অপেক্ষা করতেই হবে। কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।